পাহাড় ক্ষমতার দাপট দেখিয়ে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করা পুলিশের অর্ধ শতাধিক কর্মকর্তার বিষয়ে অনুসন্ধান চালাতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন। ইতিমধ্যে কমিশন তাদের নজর এনেছে রাজনীতির মাঠে বিরোধী দলের নেতা কর্মীদের দমনে দলীয় ক্যাডারের ভূমিকায় অবতীর্ণ হওয়া পুলিশ কর্মকর্তারা ঘুষ বাণিজ্য থেকে শুরু করে পুলিশের নিয়োগ, পদায়ন, চাঁদাবাজি, টেন্ডারবাজি মামলায় হস্তক্ষেপ, গ্রেপ্তার, বাণিজ্য করে বিপুল অর্থ উপার্জন করেন। ক্রসফায়ারের ভয় দেখিয়ে, মামলার ভয় দেখিয়ে ব্যবসায়ী বা ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ আছে অনেকের বিরুদ্ধে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের এসব কর্মকর্তারা নির্মম কায়দায় বল প্রয়োগ করেছেন। তাদের নির্দেশে অধস্তন অনেক নিরীহ শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছেন। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে ধূলিসাৎ করার জন্য তারা 5ই আগস্ট দুপুর পর্যন্ত সর্বশেষ চেষ্টা করেছেন। সুবিধাভোগী এসব পুলিশ কর্মকর্তাদের বেআইনি নির্দেশে নির্বিচারে সাধারণ নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর গুলি করেছে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা। এসব কর্মকর্তারা এতটাই বেপরোয়া ছিলেন, বিভিন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় বহাল রাখার জন্য দলীয় কর্মীর মতো ভূমিকা পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের বিদায় ও শেখ হাসিনার ভারত পালিয়ে যাওয়ার পর বিভিন্ন সময়ে বিরোধী রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধী আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগ করেছেন। এমন কর্মকর্তাদের খোদ পুলিশের কর্মকর্তারাই চিহ্নিত করেছেন। এছাড়া দুর্নীতি দমন কমিশনও তাদের বিষয়ে তৎপর হয়েছে। চিহ্নিত হওয়া কর্মকর্তাদের অনেকেই এখন পলাতক। জনগণের রোষানল থেকে বাঁচার জন্য তারা গা ঢাকা দিয়েছেন। গোয়েন্দা সূত্রগুলো বলছে, উচ্চাভিলাষী ও অপেশাদার ওই পুলিশ কর্মকর্তাদের এখনও পূর্ণাঙ্গ তালিকা হয়নি। খোঁজখবর নিয়ে বিগত দিনের কর্মকাণ্ড বিবেচনা করে তালিকা তৈরি হচ্ছে। তবে প্রাথমিকভাবে সম্মুখ সারিতে থাকা অনেকের নাম উঠে এসেছে। এদের মধ্যে সাবেক প্রভাবশালী আইজিপি বেনজির আহমেদের নাম রয়েছে, যদিও তিনি দুর্নীতির অভিযোগ ওঠার পর অনেক আগেই দেশ ত্যাগ করেছেন। তালিকায় নাম রয়েছে সদ্য সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের। আইজিপি হিসেবে দায়িত্ব পালনের পর 2 দফায় চুক্তিভিত্তিক আইজিপি হিসেবে নিয়োগ পান। তার বিরুদ্ধে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে ব্যবহারের অভিযোগ রয়েছে। এছাড়া সাধারণত শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত বল প্রয়োগ ও গুলির নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ইতিমধ্যে বেশ কয়েকটি মামলা হয়েছে। সাবেক কর্মকর্তাদের মধ্যে সাবেক আইজিপি বেনজির আহমেদ, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও খন্দকার ফারুক হোসেন ও মোহাম্মদ শফিকুল ইসলাম রয়েছেন। এর বাইরেও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা ও থানার অনেক ওসির নামও আছে তালিকায়। দুদক সূত্র জানিয়েছে, এসব কর্মকর্তাদের অবৈধ সম্পদের সন্ধানে নেমেছেন কর্মকর্তা। ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন সময়ে শেখ হাসিনা তার শপথ ভঙ্গ করেছেন বলে জানিয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে রিমান্ডে জিজ্ঞাসাবাদে এই তথ্য জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন সাবেক এই মন্ত্রী। আনিসুল হক ডিবিকে জানিয়েছেন, রাগ অনুরাগের বশবর্তী হয়ে বিভিন্ন সময়ে একগুঁয়েমি সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা তার শপথ ভঙ্গ করেছেন। ডিবির জেরার মুখে এরকম আরও চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন গ্রেপ্তার হয়ে রিমান্ডে থাকা বেশ কয়েকজন মন্ত্রী, এমপি। সাবেক আইনমন্ত্রী ডিবিকে বলেন, শেখ হাসিনা সরকারের একজন মন্ত্রী হিসেবে তিনি নিজেও এর দায় এড়াতে পারেন না বলে আনিসুল হক ডিবিকে জানিয়েছেন। এ সময় ডিবি কর্মকর্তার প্রশ্ন ছিল, প্রধানমন্ত্রী শপথ ভঙ্গ করেছেন, এটা দেখেই তো আপনি আইনমন্ত্রী হিসাবে পদত্যাগ করতে পারতেন। এ সময় আনিসুল হক বলেন, শেখ হাসিনার বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আপনারা যেমন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মানতে বাধ্য, আমরাও তেমনি শেখ হাসিনার আদেশ মানতে বাধ্য ছিলাম। এ সময় ডিবি কর্মকর্তা বলেন, আমরা ঊর্ধ্বতনের অন্যায় আদেশ মানতে বাধ্য না, আর অন্যায় আদেশ মানেনি বলেই দীর্ঘদিন পদোন্নতি হয়নি, পোস্টিং দেওয়া হয়েছিল খারাপ জায়গায়। আপনারাও তো অন্যায় আদেশ না মানার দৃষ্টান্ত দেখাতে পারতেন। এখন পর্যন্ত গ্রেপ্তার আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, শেখ হাসিনার কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা বা নেতাদের কথা শুনতে চাইতেন না। যেভাবেই হোক তাকে ক্ষমতায় থাকতেই মানসিকতা ছিল শেষ পর্যন্ত। দেশের বাইরে বসে বাংলাদেশকে নিয়ে নতুন কূটকৌশল শুরু করেছে শেখ হাসিনা। রক্তক্ষয়ী জুলাইয়ের পর গণ অভ্যুত্থানের আগস্ট, তবে সহসাই এই শঙ্কাহীন হওয়ার সুযোগ বোধহয় নেই। অন্তত চলমান ইস্যুতে ভারতের অতি তৎপরতা তেমনটাই বার্তা দিচ্ছে। শেখ হাসিনার উত্তর বাংলাদেশ নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয় একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে রিপোর্ট করেছে জার্মানির বনভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিরর এশিয়া। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশকে নিয়ে ভারতের প্রথম প্রজেক্ট 1 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত সময়ের জন্য। এই প্রজেক্টের উদ্দেশ্য হল ডক্টর ইউনূস সরকারের ওপর ইসলামপন্থীরা ভর করেছে এমন বয়ান হাজির করা।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে আন্দোলনকারীদের সাথে হিজবুত তাহরির সংশ্লিষ্টতা প্রমাণ ও জনগণের মধ্যে ভয় তৈরি করার ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এক্ষেত্রে টার্গেট করা হচ্ছে তরুণ বামপন্থী নেতাদের। ইতোমধ্যে মার্কিন বিরোধী 3 জন বামপন্থী সাবেক ছাত্রনেতার সাথে দিল্লিতে কর্মরত একজন সাংবাদিক দীর্ঘ সময় কথা বলেছেন বলেও জানানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়, এই মুহূর্তে ভারতের অগ্রাধিকার হলো তরুণদের কোনো দল গঠনের সুযোগ না দিয়ে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চালানো। ইতোমধ্যে রয়ের অভ্যন্তরে একটি উপগ্রুপ তৈরি করা হচ্ছে, যার কাজ হচ্ছে বাংলাদেশের এই মিশন সম্পন্ন করা। এছাড়াও রয়েছে ভিক্টর 2 নামে একটি সেল, যেখানে বাংলাদেশ সম্পর্কিত সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সমন্বয়ক হাসনাত সার্জিস সহ নেতাদের ফেসবুক স্ট্যাটাসকে হিন্দি ও ইংরেজিতে অনুবাদ করে ভিক্টর 2 এর টেবিলে জমা দেওয়া হচ্ছে। মিরর এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত 16 জুলাই যখন হাসিনা সরকার শিক্ষার্থীদের দেখামাত্র গুলির নির্দেশ দেন, তখন ধীরে ধীরে পরিস্থিতি সরকারের অনুকূলে চলে যায়। পরে শেখ হাসিনার বিশেষ অনুরোধ ভারতের নিরাপত্তা উপদেষ্টার সরাসরি তদারকিতে বাংলাদেশের রয়ের প্রশিক্ষণপ্রাপ্ত 400 কর্মকর্তা ঢাকায় যান। তাদের ভাষায় কাশ্মীরি কায়দায় আন্দোলন দমন করে তারা দিল্লি ফেরেন 28 জুলাই, কিন্তু পরবর্তী পরিস্থিতি নিয়ে ওয়াকিবহল ছিল না। প্রতিবেদনে বলা হয়, 5 আগস্টের পর 10 আগস্ট সংখ্যালঘুদের সমাবেশের আড়ালে একটি প্রতিবিপ্লব করার পরিকল্পনা করে। তার জন্য বিপুল সংখ্যক ভারতীয় সাংবাদিকও সেদিন ঢাকায় উপস্থিত ছিলেন। সেটি ব্যর্থ হলে দ্বিতীয় কূর পরিকল্পনা করা হয় 15 আগস্ট, কিন্তু সেটিও ব্যর্থ হয়। রিপোর্টে বলা হয়েছে, হাসিনা বর্তমানে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর সুরক্ষিত একটি ভবনে থাকছেন। সেখানেই বিভিন্ন হাই প্রোফাইল মিটিং করছেন তিনি। বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর মনোবল ফিরিয়ে আনার জন্য তার সাথে নিয়মিত সাক্ষাৎ করছেন তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। গত 5 আগস্টের গণ অভ্যুত্থানের সেই ঐতিহাসিক দিনে ছাত্র জনতা যখন সংসদ ভবনে ঢুকে পড়ে, সে সময় এসএসএফ সদস্যদের বিভিন্ন ধরনের অপারেশনের সরঞ্জাম, যেমন অত্যাধুনিক আসল্ট রাইফেল, স্নাইপার রাইফেল, ফ্ল্যাশব্যাক গ্রেনেড, অ্যান্টি ড্রোন সিস্টেম, বেতার যোগাযোগের ডিভাইস ও বিপুল পরিমাণ গোলাবারুদ গণভবন ও সংসদ ভবন থেকে লুট হয়েছে, এমনটি বলা হয়েছে এসএসএফ এর প্রতিবেদনে। সেদিন হাজার হাজার মানুষ যখন গণভবনে ঢুকে পড়ে, তখন এসএসএফ সদস্যরা দ্রুত নিজেদের অস্ত্র পোশাক খুলে সংসদ ভবনের ভোল্টে রেখে সাধারণ পোশাকে আন্দোলনকারীদের সঙ্গে মিশে প্রাণ রক্ষা করেন। আর এইসব করার জন্য তারা সময় পেয়েছিলেন মাত্র 5 মিনিট। বিভিন্ন ধরনের ট্যাকটিক্যাল গিয়ার বা অস্ত্র, গোলাবারুদ, সাজ সরঞ্জাম, বেতার যোগাযোগ ও অপারেশনাল সরঞ্জাম আদি মজুদ ছিল গণভবনের প্রহরায় থাকা বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ এর। কিন্তু সেদিন হাতে সময় একদমই না থাকায় সেসব ফেলে শুধু নিজেদের সঙ্গে থাকা ছোট আগ্নেয়াস্ত্র নিয়ে বিভিন্নভাবে গণভবন থেকে সংসদ ভবনে গিয়ে প্রাণ রক্ষার চেষ্টা করেন তারা। পরবর্তীতে পরিদর্শন করে গণভবন ও সংসদ ভবনে থাকা ভল্টগুলি তো আর পাওয়া যায়নি, যা আন্দোলনকারী বেশে দুষ্কৃতিকারীরা নিয়ে গেছে বলে মনে করছে এসএসএফ। এসএসএফ এর প্রতিবেদনে দেখা যায়, গণভবনে এসএসএফ এর স্থাপিত অপারেশন রুমে অস্ত্র, গোলা বারুদ রাখার জন্য 2টি অত্যাধুনিক ভল্ট স্থায়ীভাবে স্থাপন করা হয়েছিল, যার প্রতিটির ওজন 100 কেজি। একটি ভল্টে 2টি এসএমজি T56 রাইফেল ছিল, আর অপর ভল্টে 949 এবং অন্যান্য সংস্থা কাজ করছে। হারুনের গ্রেপ্তারিতে সাধারণ জনগণের মাঝে স্বস্তির বাতাস বইছে, বিশেষ করে ব্যবসায়ী ও ছাত্র সমাজের মধ্যে যারা তার বিরুদ্ধে অভিযোগ করেছিল। তবে পুলিশের অভ্যন্তরে কিছু অসন্তোষের কথাও শোনা যাচ্ছে, যারা বলছেন তদন্ত যেন সুষ্ঠু ও দ্রুত হয়। পুলিশ হেডকোয়ার্টার থেকে জানানো হয়েছে, তদন্তের স্বচ্ছতা বজায় রাখতে সব ধরনের তথ্য প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 2. উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়িতে সেনাবাহিনীর ভয়াবহ অভিযানে উদ্ধার 5,000 কোটি টাকা। উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়িতে সেনাবাহিনীর ভয়াবহ অভিযানে উদ্ধার 5,000 কোটি টাকা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এক অভিযান পরিচালনা করে দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। সেনাবাহিনী আজ ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপদেষ্টা আসিফ মাহমুদের ধানমন্ডির বিলাসবহুল